এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম। জনাব এ এম মাসুম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, 2016 সালে পানামা পেপারসে অর্থ পাচারকারী কিছু ব্যক্তির তথ্য প্রকাশিত হয়েছিল। সেখানে বাংলাদেশের প্রায় 1 ডজন ব্যক্তির নাম উঠে এসেছিল। 2016 সালের পরে কিন্তু তোড়জোড় বেশ ভালোই ছিল, কিন্তু এখন এসে অন্যান্য দেশ যখন চেষ্টা চালিয়েই যাচ্ছে বা অর্থ উদ্ধার করেছে, বাংলাদেশ তখন হিমাগারে চলে গিয়েছে কিনা আর এখন তোড়জোড় কতটা চলছে আর কতগুলোই বা উদ্ধার হলো? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে কিন্তু দুটো পার্ট। একটা পার্ট হলো যে বাংলাদেশ থেকে টাকাটা পাচার হচ্ছে, আর একটা পার্ট হলো বাংলাদেশ থেকে যেটা পাচার হয়েছে সেটা রিটার্ন হলো। এখন আমরা যেটা দেখেছি একেবারে শর্ট করে যদি আমি বলি, যে পানামা এবং প্যারাডাইস পেপারে যে নাম আসছিল প্রায় 69 ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, এবং এইটা দেখা যাচ্ছে যে আমরা 2022-তে এবং এরপরে কিন্তু হাইকোর্ট কিন্তু এটাকে একটা রিট ফাইল হয়েছিল এবং সেখানে ইচ মান্থ একটা কিন্তু রিপোর্ট দিতে বলেছিল দুদক এবং সিআইডি, এবং এইটার আর আমরা কিন্তু ফলপ্রসূ তেমন একটা রেজাল্ট বা কন্টিনিউশন আর আমরা দেখিনি। এখন আপনি যেটা বলছেন যে অলরেডি অনেকগুলি কান্ট্রি, যেমন 23টা কান্ট্রি বোধহয় আপনার রিপোর্ট থেকে আমি দেখলাম যে $1.3 বিলিয়ন যেটা তারা রিকভার করেছে, এবং সেটা রিকভার করেছে বিকজ এই দেশগুলিতে এই মানি লন্ডারিংটা তারা ইন্ডিভিজুয়াল ইস্যুতেই প্রত্যেকটা কেস টু কেস বেসিস তারা হ্যান্ডেল করে, এবং সেখানে যেমন আমাদের ইকোসিস্টেমটাই টোটালি যদি আপনি কনসিডার করেন, যেখানে ধরেন প্রত্যেকটা রেগুলেটরি বডি, যদি বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, আপনি সিআইডি বা দুদক অথবা ধরেন এনবিআর, প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় যদি এই গভর্নমেন্ট থাকে তাহলে এই গভর্নমেন্টের পরবর্তীতে যারা আসে তাদের এগেনস্টে কমপ্লিটলি আগের যারা তাদের মানি লন্ডারিং কেস বা দুদকের কেস থাকে। এই যে ইকোসিস্টেমটাই প্রপারলি ফাংশনিং হচ্ছে না, এবং আমার কাছে মনে হচ্ছে যে টোটাল ইকোসিস্টেমটাই আপনার করাপশনের সাথে ইনভলভ, এবং যারা স্টেক হোল্ডার্স এদেরকে আপনার সেই জায়গা থেকে রিটার্ন আনতে হবে। এখন যদি আপনি ইভেন ইন্ডিয়াতেও আপনি দেখেছেন যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এই 9 ইয়ার্সে তারা রিটার্ন আনতে পেরেছে, কিন্তু আমাদের যখন আপনি যদি রিটার্ন আনতে চান তাহলে আমাদের যেই আসল যে কাজগুলি করতে হয়, যেটা আমাদের মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012 আইন এবং এটার যে রুলস 2013, এই যে আপনাকে রিকোয়েস্ট পাঠানো যে স্পেসিফিক দেশগুলিতে যেখানে আপনার অ্যাসেট আছে বা যেখানে মানি লন্ডারিং হয়েছে, আপনি যদি দেখেন 2024-এ 23-এ আমরা দেখলাম সুইস ব্যাংকে আমাদের অনলি 18 মিলিয়ন সুইস ফ্রাঙ্কস আছে, কিন্তু সেটা 24-এর পরে যে জানুয়ারির পর থেকে ইলেকশনের পর থেকে যদি আপনি ধরেন প্রায় 590 মিলিয়ন সুইস ফ্রাঙ্কস জমা হলো। তাহলে যে এই যে টাকাটা তো মেইনলি চলে গিয়েছে আপনার আমাদের ব্যাংকিং চ্যানেল থেকে বা হুন্ডির মাধ্যমে। এটা তো প্রত্যেকটা যারা স্টেক হোল্ডার্স বা রেগুলেটরি বডি ছিল তাদেরকে তো ফাঁকি দিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব হয়নি, কিন্তু এই টাকাটা গিয়েছে। কিন্তু এই টাকাটা যখন আপনি আনতে যাবেন, সেই আনতে যাওয়াটাও তো একটা বিশাল প্রসেসের ব্যাপার আছে। যেমন এখানে 12টা আপনার ইন্টারন্যাশনাল ফার্মকে ইনভলভ করেছে বাংলাদেশ ব্যাংক, এবং প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে বলেছে যে তাদেরকে এনগেজ করার জন্য, কিন্তু এই এনগেজ করলেই তো হবে না, তাদেরকে প্রপার ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। সাথে সাথে এখানে বাংলাদেশে তো তাদের এগেনস্টে যে কোনো মামলা, যে আপনি বলছেন যে এই মানিটা করাপশন করে আর্ন করা, তাহলে তো আপনার বাংলাদেশে আইদার দুদক হোক, সিআইডি হোক, এনবিআর হোক, যাদের মাধ্যমে মামলা হবে, এবং সেখানে তো কনভিকশন ইনশিওর করতে হবে। আর কনভিকশন ইনশিওর করার আগে আপনি যদি ফ্রিজিং করতে চান ওই প্রপার্টিটা, তাহলে তো স্পেসিফিক অর্ডার, ফ্রিজিং অর্ডার লাগবে, এবং সেখানে এই চেইনটা তো আপনাকে মেনটেন করতে হবে যে বাংলাদেশ থেকে কথার কথা এক্স কান্ট্রিতে গেছে, এক্স কান্ট্রি থেকে ওয়াই কান্ট্রিতে গেছে, ওয়াই কান্ট্রি থেকে জেড কান্ট্রিতে গেছে। এখন টাকাটা বা যেভাবে এটা শেপ করা আছে, যে প্রপার্টি আকারে হোক বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হোক, যেভাবে আছে সেটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এই চেইনটাকে স্পেসিফাই করে এটাকে মেনটেন করতে হবে। এবং যেই দেশে গিয়ে সেই দেশেও তো এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এবং আপনি টাকা চাইলেই তো তারা দিবেন, এবং সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে সেখানে।
এবং জি, এখানে সেখানেও এখানে আপনার কাছে জানা আছে যে কয়েক ডজন ব্যক্তিদের তো শনাক্ত করা হয়েছিল, কিন্তু 9 বছরেও আসলে তাদের কতটুকু কি হলো? আমরা দেখেছি যে এক সরকারের আমলে দেখা যায় যে তাদের বিরোধী যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে বিচার শুরু হয়, কিন্তু সেই সরকারের আমলেই দেখা যায় যে সেগুলো শেষ হয়ে যায়। কিন্তু এভাবে চলছে, কিন্তু আসলে প্রপার কি কি উদ্যোগ নিতে হবে মানে এখানে, এ ব্যাপারে আপনার কি বলার আছে? আসলে পুরো ইকোসিস্টেমটাই করাপ্টামান, এবং এখানে আপনি দেখবেন যে প্রত্যেকের এগেনস্টে আপনি যাদের ধরেন এই রেগুলেটরি বডি বা এই স্টেক হোল্ডার্স যারা আছে তাদের এগেনস্টে সে চাকরি ছাড়ার সাথে সাথে বা একটি পার্টি যাওয়ার পরে আরেকটা পার্টি আসার সাথে সাথে দেখা যায় তাদের এগেনস্টে দুদকের এলিগেশন আছে, বিভিন্ন টাইপের এলিগেশন আছে। তাহলে তো এইভাবে তো আপনি একটা দেশের কি বলে এই দুর্নীতি আপনি তো স্টপ করাতে পারবেন না। আপনাকে কেস টু কেস বেসিস এবং প্রপার আসলেই যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করাতে হবে, এবং সেই দোষী সাব্যস্ত করাতে হলে আপনার এখানে যারা স্টেক হোল্ডার্স আছে, যারা রেগুলেটরি বডি, তাদেরকে তো ক্লিন হতে হবে, এবং তারা যদি ক্লিন হয় এবং যারা আসলেই দোষী তাদের ব্যাপারে যদি প্রপার ইনভেস্টিগেশন করে যদি প্রপারলি কেস ফাইল হয়, এবং সেই কেস যদি জুডিশিয়ারিতে যখনই যাচ্ছে সেখানে যদি অন টাইম সেটা যদি শেষ করা যায়, যেমন ধরেন আমাদের নিচের কোর্টে প্রায় 31 লাখ কেসেস পেন্ডিং, এবং সেই কেসের যে কোনো কেস ফাইল করা হলে যে কোনো অর্ডার এগেইনস্ট আবার হাইকোর্টে চলে আসতেছে। তাহলে যে এই যে দীর্ঘসূত্রিতা, সেখানেও তো আপনার কেসগুলি পেন্ডিং হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে টোটাল ইকোসিস্টেমটাতে হাত দিতে হবে, এবং সৎ ইচ্ছা থাকতে হবে, এবং সেভাবেই আপনাকে কেস টু কেস বেসিস ইনভেস্টিগেশন করতে হবে, এবং ইনভেস্টিগেশন করে একেবারে দেখবেন যে যারা এখানে আপনি যেই XYZ যাদের নামে দেখা যাচ্ছে এলিগেশন আনতেছে, এবং এই পেপার ডকুমেন্টস প্রোভাইড করবে কে? ধরেন যদি BFI কথা বলেন আপনি, আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর সেকশন 23 এবং 24 এ যে কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন বলা আছে যে তারা স্টে করতে পারে বা হল্ট করতে পারে। জি, জনাব মাসুম, বড় ধরনের ট্রানজাকশন হলো তারা তো এটা সাথে সাথেই তারা দেখতে পারতো, স্ক্রুটিনি করতে পারতো, এবং সেই ডকুমেন্টগুলি স্পেসিফিক যে রেগুলেটেড জি জি জনাব মাসুম, এই যে অর্থ, সেই অর্থ কিন্তু কোনো রাজনৈতিক দলের নয়, এটা কিন্তু দেশের অর্থ এবং দেশের উন্নয়নে সেগুলো কাজে লাগবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যখন আসে তখন কিন্তু ভুল পাল্টে যাচ্ছে, এবং তদন্ত শেষমেশ আসলে শেষ হচ্ছে না। শেষ হয়েছে যে এবং অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছে, এই ঘটনাও কিন্তু আমাদের দেশে অনেক কম। কিন্তু বহির্বিশ্বে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন দেশ, যুক্তরাজ্য, ভারতের কথা যদি পার্শ্ববর্তী দেশ কিংবা অন্যান্য দেশ, তারা কিন্তু অর্থ আনছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে জনগণ হিসেবে কিংবা বিভিন্ন সংস্থার আসলে কিভাবে কাজ করা উচিত? আমাদেরকে একটা কালেকটিভ টিম আকারে, যেটা জয়েন্ট ফোর্স, যেটা বারবার বলছে যে টাস্ক ফোর্স হিসেবে, এবং সেখানে প্রত্যেকের আসলেই যে টাকা রিটার্ন আনা, এই মানি লন্ডারিং টাকাটা রিকভারি করা, এই ইন্টেনশনটা থাকতে হবে। আমরা দেখছি যে যারা এই রিপোর্টগুলি প্রোভাইড করার কথা তারাই সেই রিপোর্টগুলি প্রপারলি দিচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে যেভাবে ধরেন যার এগেইনস্ট এলিগেশন, সেই যে স্পেসিফিক রিপোর্ট, সেই রিপোর্টগুলি কিন্তু প্রপারলি হয় না, এবং যার এগেইনস্টে মামলা করার কথা সেই মামলাও কিন্তু ঠিকভাবে হয় না, এবং মামলা করে এই যে প্রপার ইনভেস্টিগেশন কোথায়, কথার কথা দুবাইতে প্রপার্টি আছে না লন্ডনে প্রপার্টি আছে না কানাডাতে প্রপার্টি আছে, সেইখানে যে স্পেসিফিক কিভাবে টাকাগুলি গেল এইটাকে যে আইডেন্টিফাই করা এবং এই চেইনটাকে যে ধরা, সেটাও কিন্তু প্রপারলি করা হচ্ছে না। এবং যার ফলশ্রুতিতে আপনি দেখেন আমাদের কিন্তু কোনো এক্সাম্পল নাই যে বাংলাদেশে টাকা আসছে দু একটা পলিটিক্যাল ইস্যু ছাড়া। কিন্তু আপনি দেখেন এ পর্যন্ত আপনি বলতে পারবেন যে অমুক কথার কথা যে বাংলাদেশ ব্যাংক বা ধরেন NBR বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা যদি CID বা ধরেন দুদক, এদেরও অফিসিয়ালদের এগেনস্টে বিভিন্ন এলিগেশন আছে, কিন্তু আপনি আদৌ বলতে পারবেন যে অমুকের এগেইনস্ট এলিগেশন ছিল এবং সেটা প্রমাণিত হয়েছে এবং সেই টাকা? জি, আমরা কিন্তু আসলে এটাই চাই যে কার কার বিরুদ্ধে এলিগেশন আছে এবং সেগুলো যাতে যথাযথ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং দেশের অর্থনীতি উন্নয়নে সার্বিকভাবে কাজ করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পানামা কাণ্ড নিয়ে এবং তার বিভিন্ন বিষয়াদি নিয়ে। এই জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম।